বাংলাদেশের রাজনীতিতে জোট সবসময় গুরুত্বপূর্ণ ছিল, তা হোক সরকার বিরোধী আন্দোলন কিংবা ভোট। বিশেষ করে যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আগামী নির্বাচনকে সামনে রেখেও জোটের রাজনীতি এখন দৃশ্যমান। বিএনপি, জামায়াত ও এনসিপি ইতিমধ্যেই নির্বাচনী জোটের পথে এগিয়েছে। জোট হয়েছে জাতীয় পার্টি সহ গণ অভ্যুত্থানের বাইরে থাকা 18টি দল নিয়েও। তবে জোটের মূল দলের কাছ থেকে তুলনামূলক ছোট দলগুলোর চাওয়া পাওয়ার হিসেব মেলে কতটা, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, নানা আলোচনা আর নানা সমালোচনা। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি জোটের মেরু। আর এই আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র, জামাত সমর্থিত 18 দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। একটু হুদা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিএনপি ইতিমধ্যেই 272টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমরা যতদূর জানি আনুষ্ঠানিক ঘোষণা। আর তার মানে 28টি আসন বাকি আছে। এই 272টি আসনের মধ্যে জোট বা যারা সমমনা দল বা যারা যুগপৎ আন্দোলনে ছিলেন এই গত 17 বছর, এদের মধ্যে কেউ কেউ কিছু আসন পেয়েছে। আবার কোন কোন দলের যারা শীর্ষ নেতা তারা যেখানে নির্বাচন করতে চান সেগুলো ফাঁকাও রাখা হয়েছে, এমনও আছে। এই যে বন্টন হলো বা 28টা বাকি রয়েছে, শোনা যাচ্ছে সে 28টির মধ্যে 15টি আসন সর্বোচ্চ শরিকরা পেতে পারে। এই যে আপনাদের আন্দোলন দীর্ঘদিন ছিলেন একসঙ্গে, আপনারা কতটা সন্তুষ্ট? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে সহ আজকে সহ আলোচক এবং অনুষ্ঠানে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। জি, দু দফায় বিএনপি 237টি, পরবর্তীতে একটি অত্যন্ত সংকটের সময় যেটা অপ্রত্যাশিত ছিল। আমরা বাংলাদেশের অভিভাবক মানি বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মেডিকেল ব্রিফিংয়ের মাঝখানে 36টি আসন খুব অপ্রত্যাশিতভাবে ঘোষিত হয়েছে এবং সেটাতে আমরা হতাশ এবং বিস্মিত হয়েছি। আপনার যে প্রশ্নটা ছিল সেখানে জোটের, আপনি বলেছেন যে কিছু সমমনা দল বা আমাদের আসলে বিএনপির সাথে কিন্তু আসলে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করছি, যেটা আমাদের সাথে এখনো কোনো জোট নেই। আমরা যুগপৎ আন্দোলনের সঙ্গী, আমরা 12 দলীয় জোট, there are other গণতন্ত্র মঞ্চ, সমমনা, জাতীয়তাবাদী সমমনা জোট, এরকম এবং কিছু দল ইন্ডিভিজুয়ালি যারা যুগপথে ছিলাম তারা আছি। নির্বাচনী কোনো জোট কিন্তু হয়নি এবং সেই সম্ভাবনাও এখন আসলে খুব ছোট হয়ে আসছে নির্বাচনী জোটটা হবে কিনা। সেই ক্ষেত্রে বিএনপি যেই 272টি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন সেখানে সবকটি তাদের দলীয় প্রার্থী, এখানে কোনো জোটের প্রার্থীকে তারা ঘোষণা করেননি। বেশ কিছু আসন ফাঁকা রেখেছে, 28টি আসন ফাঁকা রেখেছে এবং আপনি যেটা বললেন যে আপনি 15 জন বলেছেন, আমরা 10-12 জনের নাম দেখছি যে হয়তোবা তাদেরকে অ্যাকোমোডেট করা হতে পারে। সেটা কি জোটের মাধ্যমে হবে নাকি আসন সমঝোতা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। বিকজ যেই দলগুলো রয়েছে মোস্টলি তারা সবাই নিবন্ধিত দল, তারা তাদের স্ব প্রতীকে নির্বাচন করবেন। সেই জায়গা থেকে এই ব্যাপারটাতে বিএনপি আসলে আমাদের কারোর সাথেই আনুষ্ঠানিক আলোচনা করেননি। সকলেই একই কথা বলেছেন, আমরা 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট। আপনার এই গতকাল এই বিষয় নিয়ে আপনারা খুব স্বস্তি ফিল করছেন না, এমনটাই মনে হচ্ছে নাকি? এটা কি স্বস্তির জায়গায় আছে? আপনার সাথে সংসার করলাম আমি বেশ কিছু বছর, এক যুগের বেশি। আমরা 20 দলীয় জোটের সঙ্গী ছিলাম। আমরা তারপরে কৌশলগত কারণে আমাদেরকে বলা হলো জামাত ইসলামীকে নিয়ে তারা চলতে পারবেন না, যেহেতু অন্যরা আসবেন। সেই সমস্ত কারণে আমাদেরকে বলা হলো যে আমরা যেন যুগপৎ আন্দোলনে চলে যাই এবং 20 দলীয় জোটটাকে বিলুপ্ত ঘোষণা করা হলো। তারপর থেকে আমরা 2022 সালের 24শে ডিসেম্বর আমরা 12 দলীয় জোট ঘোষণা করি বা আত্মপ্রকাশ হয়। সেখানে রাশেদ আমাদের সঙ্গী ছিলেন, তারপরে সে ডিসাইড করেছে হয়তো বা অন্যভাবে চলার, সেটা হয়েছে। রাশেদ আমাদের সঙ্গী ছিলেন, জাকপা আমাদের সঙ্গী ছিলেন। আমরা শুরু করেছিলাম 30শে ডিসেম্বর আমাদের বিক্ষোভ মিছিল, যেটা পল্টন থেকে শুরু হয়েছিল সেখান থেকে। সো উই হ্যাভ আ লং হিস্ট্রি উইথ বিএনপি, ইট গোজ ব্যাক লং। কি মনে হয় মানে আপনারা মানে প্রাপ্যটা পেলেন না যেটা আপনি বলছেন, সেটি কেন, কি মনে হয়? দেখেন, আমি যদি খুব ছোট করেই বলি, এই যুগপৎ আন্দোলনের পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির কাছে যেই ওয়াদাটা ছিল, প্রতিশ্রুতি ছিল একটা, যে একসাথে নির্বাচন এবং সরকার গঠন,
সেই প্রতিশ্রুতিটার বরখেলাপ হয়েছে আমি মনে করছি, সেই ওয়াদাটার বরখেলাপ হয়েছে। আমাদেরকে যখন বঞ্চিত করা হলো, ন্যূনতম আমি যেই বিষয়টা আপনাকে বলতে চাচ্ছিলাম যে একসাথে সংসার করলাম এত বছর, কিন্তু আপনি চলে যাবেন, সেই জায়গাটা আমাকে বলে যাবেন না, বা আমাকে অ্যাকোমোডেট করা যাবে না, কেন করা যাবে না সেই জায়গাটিও বলা হবে না, আলোচনা করা হয়নি। জি, একটু রাশেদ প্রধান আপনার কাছে যেতে চাই। আপনারাও এই জোটে ছিলেন, 20 দলীয় জোটে ছিলেন, বিএনপি জোটে ছিলেন, সেটি একটু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন যে জোটটি ঠিক কোনো নাম হয়েছে কিনা আমি জানি না, আপনারা সম্ভবত 8টি দল রয়েছেন জামাত সহ, আপনারা এখানেও এই যে সংখ্যাটি শুনলাম, তাদের যে অসন্তোষ, এটি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক যারা শুনছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আমরা জামাত, ইসলামী আন্দোলন সহ যে 8টি দল আন্দোলনরত অবস্থায় রয়েছে, আমাদের মধ্যে কোনো জোট নাই, আনুষ্ঠানিক কোনো জোট হবেও না, এটা আমরা বারবার ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আসন সমঝোতা করব। আসন সমঝোতা বিষয়ক আলোচনা আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে এটা জানিয়ে দিলাম, আগামীকাল থেকে আমরা আসন সমঝোতার টেবিলে বসবো। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আসন সমঝোতা সম্পূর্ণ হবে। এখানে যেটা ভালো লাগার বিষয় এবং ভালোবাসার বিষয়, সেটা হচ্ছে আমরা প্রচণ্ড রকমের ঐক্যবদ্ধ এবং প্রত্যেকটা দলকে সমান মর্যাদা দিয়ে থাকে। যেখানে আমি বলতে চাই, আমিরে জামাত সর্বশেষ লিয়াজো কমিটির মিটিংয়ে বলেছিল, আসন সমঝোতার জন্য যদি প্রয়োজন হয় আমি আমার নিজের আসনকেও এবার ছেড়ে দিতে রাজি আছি। তো এই জায়গাগুলো মিলিয়ে ওই যে বিএনপির কথা বলছিলেন, ওই জায়গার সাথে যদি আপনি এখানে কম্পেয়ার করেন তাহলে আমার মনে হয় একটা ভুল হবে। কারণ এই জায়গাটাতে সম্মান আছে, ভ্রাতৃত্ববোধ আছে, পারস্পরিক সমঝোতা আছে। তো এই জাতীয় কোনো সমস্যা এখানে হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। আচ্ছা, আমি আসবো একটু 20 সেকেন্ড একটু জানতে চাই। জামাত আমির আমিও শুনছিলাম ওই দিন বলছিলেন যে যারা অন্যান্য দল আছেন, অন্যান্য জোটের সঙ্গী রয়েছেন, জামাত আমির তাদেরকে আহ্বান জানিয়েছেন যে তাদের দরজা খোলা এই জোটে, যে জোটে রাশেদ প্রধানরা রয়েছে। আপনারা সেদিকে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনাদের? রাশেদ যেটা বললো, এটা আসলে এখনো জোট না, 8টি দল মিলে একটা অভিন্ন লক্ষ্যে তারা আন্দোলন করছেন এবং আছেন। আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনও করবেন। আমরা আমাদের 12 দলীয় জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি একটু দলের চেয়ারম্যান হবেন? আমার দলের থেকে, আমি তো 12 দলীয় জোটে আছি, দল থেকে তো আলাদা করে সিদ্ধান্ত এখনো নিতে পারছি না। আচ্ছা, একদমই। সাইফ মুস্তাফিজ, আপনারা একটু জোট গতকাল প্রকাশ করেছে, আপনাদের নেতৃত্বে আমরা দেখলাম। এই সংকটটি যেটি আমরা আজকে আলোচনা করছি, যে ছোট ছোট দলগুলোকে অবমূল্যায়ন করা হয়ে থাকে আমরা বাংলাদেশে দেখেছি, তা আপনাদের জোটে মোটামুটি আপনারাই বড় দল, যদি আমরা বলি ওইভাবে, যদি বলি সবাই বড় দল। এই সংকটটি দেখা দিতে পারে কিনা? আবার আমরা দেখলাম গণ অধিকার পরিষদ বা বাংলাদেশ আলোচনায় ছিল, তারা আবার গতকালকের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে ছিলেন না। ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সহ-আলোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই জোটের ইতিহাস আমরা দেখেছি, সেটা মূলত দেখা গেছে একটা বড় দল যে ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে এবং তাকে ঘিরে আসলে কিছু দলের একটা জোট তৈরি হয় এবং মোটামুটি সেই সব ক্ষেত্রে আমরা সেই দলগুলোকে কিন্তু তাদের যে ক্যারেক্টারিস্টিক বা তাদের যে স্বকীয় ভূমিকা, সেটা আমরা খুব বেশি পালন করতে দেখিনি। এটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে রাশেদ মেনন বা অন্য যারা ছিলেন তাদের জোটে, তারা কিন্তু মানে হাসিনারই আজ্ঞাবহ হয়ে তার সেই দাসত্বই কায়েম করেছে। এবং সেম ওয়েতে একটা ট্রেডিশনাল একটা জায়গা আমরা বিগত সময়গুলোতে খেয়াল করেছি, যে একটা কে কয়টা দলের সাথে জোট হতে পারে, 20 দল 30 দল, এরকম একটা কম্পিটিশন সবসময় ছিল। কিন্তু আমরা জোটের জায়গাটা মূলত আসন বা ক্ষমতায় যাওয়ার থেকে আমরা মূল যেটা মনে করছি সেটা হচ্ছে মানে রাজনৈতিক জোট। আমাদের যেই ভিশন এবং মিশন এবং যেই পরিবর্তনের লক্ষ্যে আসলে আমরা রাজনীতিতে এসেছি, সেই জায়গাটা আসলে মোর অ্যালাইন যেই দলগুলোদের আমাদের মনে হয়েছে। আমরা বলছি না যে এনসিপি অনেক বড় দল, আমরা মনে করি যে আমরা একটা নতুন সম্ভাবনা তৈরি করার চেষ্টা করছি, যেখানে যে দুটি দল আমাদের সাথে এসছে তাদের অভিজ্ঞতা, তারা দীর্ঘ সময় ধরে সংস্কার, পরিবর্তন এবং সিস্টেমেটিক যে চেঞ্জের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটার জন্য লড়াই করে যাচ্ছে। সেই এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার বিএনপি জামাতে করে যাচ্ছে, তাহলে তাদের সঙ্গে না কেন? সেটা তো আসলে মৌখিকভাবে আমরা আসলে দেখি, মূলত তাদের লড়াইটা ক্ষমতার জন্যই আমরা বিগত সময় দেখে এসেছি। ক্ষমতায় থেকে আসলে পরিবর্তন করাটা হওয়া উচিত মুখ্য বিষয়। তো সেটা আমার মনে হয় যে মোটা দাগে আমি বিএনপির থেকে বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমি খুব বেশি সে আশাটা পাইনি। বিগত আসলে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে যেই প্ল্যাটফর্মগুলোতে সুযোগ ছিল,
সেগুলোতে আসলে তাদের কতটুকু সদিচ্ছা আছে সেটারও আমরা অভাব দেখতে পেয়েছি। এবং এই ঐকমত্য কমিশনেই আলাপকালীন সময় আসলে আমাদের মনে হয়েছে যে এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও অনেক দল, এই ভাইদের দলও আমাদের অনেকের কাছেই আমাদের মনে হয়েছে যে তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গাটা আছে। এবং আমরা কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব কিন্তু কালকে এটাও বলেছেন যে এটি কিন্তু শুধুমাত্র এই 3টি দলের জোটে সীমাবদ্ধ থাকবে না, আরও কিছু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে। আর সম্ভবত এই জোটে আরও কিছু রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হবে, আসতে পারে। হুদা ভাই, আজকে জামায়াতের আমির বলেছে তারা যদি ক্ষমতায় আসতে পারে জাতীয় সরকার করবে, এটি এমন একটা তিনি খুব স্পষ্ট করে বলেছেন। তো এই যে জাতীয় সরকারের কথা বলছে, তার মানে ক্ষমতায় কি আসবে না আসবে সেটি তো মানে পরের কথা, কিন্তু জাতীয় সরকারে যদি আপনাদের কোনো ডাক আসে সেদিকেও আপনারা বা বিএনপি যদি বলি বা 12 দলীয় জোট, সেখানে আপনারা ইতিবাচকভাবে দেখবেন কিনা আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। আমরা ছিলাম হুদা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জামায়াত আমির আজ বলেছেন যে ক্ষমতায় গেলে তারা আগামীতে জাতীয় সরকার গঠন করবে। একই সঙ্গে তিনি এবার বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশ ভয়াবহ একটি ঝুঁকির মুখে পড়বে। একদিকে শঙ্কাও রয়েছে তার কথা অনুযায়ী, আবার বলছেন জাতীয় সরকার হবে। সেই সরকার আপনারাও যাবেন কিনা যদি সুযোগ পান? হ্যাঁ জি, এই কথাগুলো তো স্ববিরোধী হয়ে যায়, সবাই বলছে জাতীয় সরকার গঠন করা হবে, সেটা যেমন বিএনপির প্রতিশ্রুতি ছিল, এখনো আছে হয়তোবা। আবার জামায়াতে ইসলামী, যেহেতু আপনিও বললেন একটু আগে যে তারাও আশা করছেন যে আরও কিছু দল তাদের সাথে যোগ হবে, সেটা হতেই পারে। তো সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য এটা এখন একটা অস্ত্রর মতো হয়ে গেছে আমার কাছে। টোপ দেওয়ার মতো, টোপ শব্দটা না ব্যবহার করি। হ্যাঁ, সো এখানে জাতীয় সরকার গঠন করা হবে, সবাইকেই কোথাও না কোথাও রাখা হবে। আমাদেরকে বলা হয়েছিল শস্য পরিমাণ যাদের অবদান আছে তাদেরকেও মূল্যায়ন করা হবে। সো এইগুলো কথা বলা হয় রাজনীতিতে, এটা বাংলাদেশে এখন সবাই এরকমই বলেন। সো এর বাইরে যেটা, যে ফেব্রুয়ারি যে নির্বাচনের শঙ্কা, আবার এই নির্বাচনও চাচ্ছেন, এটা ওনারা তো আসলে কথার ফুলঝুরি করছেন, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছেন। কিছুদিন আগে বিএনপি বলেছে যে আমরা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, প্রলম্বিত করতে চাচ্ছে জামায়াতে ইসলামী। এখন আবার জামায়াতে ইসলামী বিএনপির দিকে সেই আঙুলটা তুলছেন যে বিএনপি নির্বাচনটাকে এইটি আকারে, এর বাইরে তো অন্য কিছু নাই। হ্যাঁ, নামটা বলছেন না, সেটা কি মনে হয় বিএনপি কি প্রলম্বিত করতে চাচ্ছে? আই ডোন্ট থিংক সো। না, এটা কেউই চাচ্ছে না। কিন্তু অনেকেই আবার বলছে, প্রতিদিনই আমরা সেই কথাটা শুনি যে নির্বাচন কেউই দেখছেন না, আসলে নির্বাচন হবে না, কোনো একটা অলৌকিক ঘটনা হবে, কি হবে কেউ জানে না। আপনি কি মনে করছেন হবে? আমি মনে করি নির্বাচনটা হয়ে যাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে সেইটা নিয়ে প্রশ্ন থাকবে। নির্বাচন একটা হবে। তারেক রহমান কখনোই, যেটি মানে আমরা শুনিনি খুব শীঘ্রই, তিনি হঠাৎ করে গতকাল বললেন যে 71 সালে এই মানুষ দেখেছে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড, তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা বোনদের সম্ভ্রম হানি করেছে। মানে তারেক রহমান হঠাৎ করে জামাতকে ইঙ্গিত করে এই ধরনের কথা বলার কি কারণ মনে হয় আপনার কাছে? না, দেখুন, আমি সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি হচ্ছে রাজনৈতিক দল হিসাবে হাঙ্গরের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে সমুদ্রের স্বজাতির হাঙ্গরকে খেয়ে ফেলে, এবং গর্ভাবস্থায় যখন গর্ভে থাকে তখন আপন ভাই বোনকেও শক্তিশালী হাঙ্গরটা খেয়ে ফেলে। বিএনপি হচ্ছে সেই হাঙ্গর যারা নিজের দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে, শরিক দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে, হাঙ্গরের মতো। তো তারেক রহমানের প্রসঙ্গটা হচ্ছে, উনি আসলে, আমি মনে করি আমার জায়গা থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করে না, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধারণ করে না। যদি ধারণ করত তাহলে এই যে আপনি এখনকার 71-এর কথা বলছেন, এর আগে আপনি দেখবেন উনি মৌলবাদ নিয়েও কথা বলেছেন, উত্থান, দক্ষিণপন্থীদের, ইসলামিকদের উত্থান, এই জাতীয় প্রসঙ্গ এনেছে। উনি ভুলে গেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদের ধারণ করেছিল, যাদেরকে নিয়ে একসাথে কার্যক্রম করেছিল, তাদের বিরুদ্ধে উনি এখন কথা বলছেন। তো উনি ওনার মরহুম পিতা এবং শারীরিকভাবে অসুস্থ মাতার যে বিএনপি, সেই বিএনপিকে ধারণ করতে পারছে না বলে, এবং আগামী নির্বাচন পরাজয়ের আশঙ্কায় এই মুহূর্তে জামাতকে উদ্দেশ্য করে অথবা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে অথবা 8 দলকে উদ্দেশ্য করে এই জাতীয় বিষয় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু উনি ভুলে গেছে এই 71-এর বয়ান ধারণ করেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে গেছে। তো এই আওয়ামী বয়ান ধারণ করে এখন আর কোনো লাভ নাই। আমি ওনাকে অনুরোধ করব
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করুন, বাংলাদেশের মানুষ আপনাকে আবারও ভালোবাসে। না কিন্তু নিশ্চয়ই এগুলো তো ভোটের রাজনীতি, মানে এতে কি ভোট বিএনপি বাড়ছে কিনা? অ্যাবসলুটলি আগামী নির্বাচনকে কেন্দ্র করে উনি এই জাতীয় বয়ান দিচ্ছে। উনি লন্ডনে বসে, আপনি অতীতের ভিডিও দেখবেন, বলেছে যে জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এরা রাজাকার না। একটা বক্তব্যের মধ্যে দেখবেন পাশ থেকে একজন বলছে যে 30 লক্ষ শহীদ, উনি মঞ্চ থেকে জনাব তারেক রহমান থামিয়ে দিয়েছে, কিসের 30 লক্ষ, 3 লক্ষ হতে পারে। সেই তারেক রহমানের বয়ান পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা জামাতকে এখন ভয় পাচ্ছে, ইসলামী জোটকে ভয় পাচ্ছে, ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে। একদমই। সাহেব মোস্তাফিজ, এই যে বিএনপি জামাতে একে অন্যকে কথাগুলো বলছে, আমরা দূরদৃষ্টি আলোচনা করলাম, মানে জামাতে এখন মানে অলৌকিকভাবে বলছে যে বিএনপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে, আপনি নিশ্চয়ই শুনছেন, আবার তারেক রহমানের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন। তারা যে একে অন্য কীভাবে আঘাত করে কথা বলছে, এটার কি শুধুমাত্রই কি ভোট ইস্যু না, আরও কোনো ইস্যু রয়েছে? না, ভাই তো বললোই, আমি তার সাথে একমত। আর তো কোনো ইস্যু নেই তাদের সাথে, তো তারা একসাথে সরকার গঠন করেছে। চাপ, বৈশ্বিক কোনো চাপ বা এমন কোনো কিছু শঙ্কা করেন কিনা? সেটা থাকতে পারে তাদের, সেই ব্যাপারটা তো আসলে আমি বলতে পারবো না। কিন্তু আমার যেটা মনে হয় যে মোটা দাগে আসলে ইলেকটোরিয়াল পলিটিক্সের জায়গা থেকে এরকম ওয়ার্ড এক্সচেঞ্জ তারা একে অপরকে হয়তো করছে। এবং আমি যেটা বলছি যে জামাত ইসলামের সাথে তো বিএনপির দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা বা এর পরবর্তীতে রাজনীতি করার সুযোগ করে দেওয়া, জোট করা, একসাথে আন্দোলন করা, সংগ্রাম করা, এগুলোর ইতিহাস তো তাদের সাথেই ছিল। তো হঠাৎ করে এখন আবার তারা এই প্রেক্ষাপটগুলো যদি উল্লেখ করে রাজনীতি করতে চায়, সেটা আমার মনে হয় না যে সমীচীন হবে, কারণ ঐতিহাসিকভাবে এই দায়টা তাদের উপরও বর্তায়। এবং আমি ভাইদের কথা শুনছিলাম, এবং আপনিও যেটা বললেন যে দেখেন, মোটা দাগে আমাদের আলাপ আলোচনাটা মনে হচ্ছে যে আমরা কে কতটুকু বিএনপিকে জামাতকে খুশি করতে পেরে আমাদের অংশটুকু বুঝে নিতে পারবো। কিন্তু এখানে আলাপটা এটাই আসছে না যে আমরা জনগণকে কতটুকু খুশি করতে পারছি। আমাদের ইলেকটোরিয়াল পলিটিক্সের জায়গাটা হওয়া উচিত ছিল অ্যাজ এ ব্যক্তি হিসেবে, আমি যেই এলাকায় পলিটিক্স করতে চাই বা যেই আসন কেন্দ্রিক আমার জায়গা থেকে জনপ্রতিনিধি হতে চাই, তাদের মন জয় করাটা। কিন্তু আমি দেখছি যে আসলে আমাদের মধ্যে এই কম্পিটিশনটাই আমরা মোটা দাগে এগিয়ে নিয়েছি, যে আসলে কে কতটুকু জামাতকে খুশি করতে পারছি, কে কতটুকু বিএনপিকে খুশি করতে পারছি, এবং সেই জায়গাটা আমরা বুঝে নিতে পারছি, যেটি আমরা আগের আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু এমন। আচ্ছা, শেষ পর্যন্ত এনসিপিকে কি মনে হয়, এই জামাত বা বিএনপির সঙ্গে একটি অ্যালায়েন্সে যেতে হতে পারে কিনা নির্বাচনের আগে? না, আমি আশাবাদী যে এটা হবে না, এবং আমি এবং আমার দলের মেজরিটি আসলে সেই চিন্তাতে একমত। কারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তার একটা তৃতীয় শক্তির উত্থান চায়, এবং সেই জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট, সেটা আমাদের রক্ষা করতে হলে আসলে আমাদের এরকম কোনো আসলে আসন সমঝোতা বা জোট বা কিছু সিটের বিনিময়ে আসলে সেদিকে যাওয়ার সুযোগ নেই। আমরা চাচ্ছি আসলে যদি জনতা চায়, আমরা যদি জনগণের জন্য আসলেই সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা উপস্থাপন করতে পারি, ফিল করাতে পারি যে আমরা আসলে সেই পরিবর্তনটা তাদেরকে এনে দিতে পারবো, তারা আমাদেরকে 300 আসনেও জয়ী করতে পারে, আবার হয়তো বা একটা আসনেও আমাদেরকে ভোট নাও দিতে পারে। কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের এই লড়াইটা চালু রাখতে হবে। আমরা যদি সঠিক রাজনীতিটা করতে পারি, হয়তোবা আজকে আমি 300 আসন নাও পেতে পারি, কিন্তু ইনশাল্লাহ এটা সামনের দিনে এটা 300 আসন হয়ে যাবে, এবং ক্ষমতাটা আশাটা জনগণের হাতেই নির্ভর করবে, কোনো রাজনৈতিক দলের উপরে কখন নির্ভর করবে না। জি, রাশাদ বিক্রি, আপনার কাছে যেতে, আজকে একটি নতুন জোট হয়েছে, জাতীয় পার্টির একটি অংশ, আবার 14 দলের কয়েকটি দল মিলে একটি জোট হয়েছে, সেখানে সব মিলিয়ে 18টি দল রয়েছে। তো এই যে একটি আরেকটি জোট হলো, এখানে আপনার কি মনে হয় জোটে কারা কারা অংশ নিতে পারে, এদের ভোটার বা কাদের টার্গেট, এবং এটিকে কেন্দ্র করে বিএনপি জামাতের মধ্যে নির্বাচনের আগে আরেকটি আবার নতুন করে বা পুরাতন কোনো জোটের সম্ভাবনা আপনি দেখছেন কিনা, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তারা কিন্তু আমরা ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। আমরা ছিলাম রাশেদের প্রধান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জাতীয় পার্টির নেতৃত্বে আজকে যে 18 দল নিয়ে একটা জোট হলো, এই জোটের আপনার কি ধারণা, ভোটার কারা, আর এই জোটের কারণে বিএনপি জামাতের আবার নির্বাচনের আগে একটি একীভূত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ। আপনি যে জোটের কথা বলছেন, আমি আসলে এটাকে জোট হিসাবে দেখি না, আমি মনে করি এটা হচ্ছে আওয়ামী উচ্ছিষ্ট। আমরা সাধারণত খাওয়া দাওয়ার পরে যেই অংশটা ডাস্টবিনে ফেলে দিই, আজকে যেই জোটটা গঠন হয়েছে এটা হচ্ছে আওয়ামী উচ্ছিষ্ট। তো এইটাকে আসলে জোট হিসাবে আমি দেখতেই রাজি না। এবং তারা যদি মনে করে এরকম কোনো একটা কিছু সৃষ্টি করে হিন্দুস্তানি রয়ের সহযোগিতা নিয়ে অথবা ডিজিএফআইয়ের বিপদগামীদের সহযোগিতা নিয়ে নৌকার ভোট ব্যাংক এখানে কাজে লাগায় কিছু একটা করে ফেলতে পারবে, তাহলে আমি মনে করি তারা একটা বাজে স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে।
তো এই জোটকে নিয়ে বেশি দূর আগানো যাবে বলে আমার মনে হয় না। জাতীয় নির্বাচন পর্যন্ত এই জোটের অস্তিত্ব থাকবে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে আপনার কেন এটাকে আমি তৃতীয় শক্তি হিসেবে দেখতে রাজি না, দুঃখিত। আর এইটাকে মানে একটি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করবে বিপদগামী বলছেন আপনি, মানে এটি কেন মনে হলো এখন এই বাংলাদেশে? না দেখুন, আপনার তো এই মুহূর্তে অতীতের বিপদগামীদের মামলা চলমান রয়েছে, তাদের জন্য আবার এসি বাসও সৃষ্টি করা হয়েছে। এই যে আমার পাশে বসা এহসানুল হুদা ভাই আওয়ামী আমলে 2 বার গ্রেফতার হয়েছে, আমরা একসাথে রাজপথে ছিলাম, কোনোদিন এসি ভ্যানে করে আদালতে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা জিজ্ঞেস করেন। তো যারা আওয়ামী দোসর ছিল, ডিজিএফআই হোক আর্মি হোক, তাদের জন্য তো এখনও এসির সুব্যবস্থা আছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, তারা ওই স্বমহিমাই আছে। তাদের রেখে যাওয়া একটা অংশ এখনও ক্যান্টনমেন্টে বসবাস করে। এবং আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে সবাই যে বলে কোনো সন্দেহ নাই, মানে হয়ে যাবে, বা কেউ কেউ বলে সন্দেহ আছে, আমি বলতে চাই বাংলাদেশ থেকে আমি কোনো সমস্যা দেখতে পাই না। সকল রাজনৈতিক দল চায়, কিন্তু ভারত কি চায়, ইন্ডিয়ান র কি চায়, নির্বাচন হোক শেখ হাসিনা ব্যতীত, আওয়ামী লীগ ব্যতীত, তারা তো চায় না। তো একটা আশঙ্কা রয়েই যায়। হুদা ভাই, আজকে আমরা দেখলাম আপনাদেরই এক আন্দোলনের সহযোদ্ধা বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, উনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন এবং এরপরে তার আসনটিও নিশ্চিত হয়েছে। সম্ভবত লক্ষ্মীপুর 1 আসন থেকে তাকে নমিনেশন মানে মোটামুটি বলা হয়েছে দেওয়া হবে, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আপনার আসনটিও কনফার্ম করার জন্য দল বিলুপ্ত ঘোষণা করবেন কিনা? আমি এর আগে একটা ছোট্ট উত্তর দিই। ও বলেছিল যে উচ্ছিষ্ট যারা জোটটা করেছে, আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া এখানে। আজকে 3টা রাষ্ট্র সেখানে ছিল প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত। একটু ব্যাপারটা আমরা যেন ভেবে দেখি। আর যেটা বলা হলো শাহাদাত হোসেন সেলিমের দল বিলুপ্ত করা হয়েছে, আসলে দলটা বিলুপ্ত হয়নি। উনি এটা যে ঘোষণাটা দিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে, ওনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্যরা, তারা এই দলটা বিলুপ্ত করেনি। ওনাদেরকে একেবারেই আমি মনে করি যে প্রতারিত করে উনি ওইখানে নিয়ে গিয়েছিলেন। আই হ্যাভ টেক্সট মেসেজেস অন দ্যাট। এই জায়গায় যাচ্ছি না, বাট আলটিমেটলি যেটা হতো বাই ডিফল্ট শাহাদাত হোসেন সেলিম বা আমি যদি নির্বাচনে করতাম, তাহলে আমরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। শেষ দিনেও ওই 20 টাকার একটি ফর্ম ফিল আপ করে আমরা বিএনপির সদস্য হতাম। কেন? আমরা অনিবন্ধিত দল, আমাদের কোনো মার্কা নেই। সো সেই ক্ষেত্রে আমরা ধানের শীষেই ইলেকশন করতাম এবং সেটা আমরা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। আমার একটা চয়েস ছিল তখন, হয়তো বা আমি কি দল বিলুপ্ত করব নাকি আমি আমার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করে ইলেকশনটা করব। এটা কিন্তু এখনো কিছু হতে পারে কিনা, এরকম এটা হতে পারে কিনা আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার আসনটিতে ঘোষণা করা হয়েছে, বাট রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, আমি সেটা বলবো। কিন্তু শাহাদাত হোসেন সেলিম সাহেব যেটা করেছেন, উনি আগে ভাগেই করেছেন। উনি ওনার পুরো দলটাকে বলেছেন মিডিয়াতে বিলুপ্ত করেছেন, বাট এটার চমক আছে, হয়তোবা দলটা বিলুপ্ত হয়নি। যারা দলের অন্যান্যরা আছেন তারা সেই দলটাকে এগিয়ে নিতে চান, বাট এটিকে বিএনপি করে শর্তও কিনা আবার যে দল ছেড়ে যদি আসতে চায় তাকে মনোনয়ন দিবে না, এটা আমার মনে হয় না। নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছেন অনেকদিন যাবৎ, তারা কেউ ওই ধরনের হতে পারে, বাট আমি তো আসলে সবার বিষয় বলতে পারবো না। বাট অনিবন্ধিত দলটাকে বাই ডিফল্ট, আমি যেটা আপনাকে আগেই বলেছি, যে আলটিমেটলি আমরা বিএনপির প্রার্থী হিসেবেই থাকতাম আমিও যদি মনোনয়ন পেতাম। এবং সেই জায়গাতে আমাকে যদি মনোনয়ন শতভাগ নিশ্চয়তা দেওয়া হবে বলতো, হয়তো আমি এই কাজটি হয়তো বা করতাম বা করতে বাধ্য হতাম। নিশ্চয়তা দিলে, এটি ভালো বলেছেন। সাইফ মুস্তাফিজ, নতুন জোট আজকে একটি হয়েছে, আপনি জানেন জাতীয় পার্টির সহ 18টি দল। এটি নিয়ে এনসিপির কী ভাবনা? এনসিপির এই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা হিসেবে কীভাবে দেখে এটি? এদের বিরুদ্ধে তো আসলে আমাদের শক্ত একটা অবস্থান প্রথম থেকেই থাকা উচিত ছিল, কারণ আওয়ামী লীগের পাশাপাশি তাদের ভাই ডেফিনেটলি খুব ভালো বলেছেন যে উচ্ছিষ্ট যারা ছিল তারা তো একটা ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের মাধ্যম দিয়ে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি আসলে উত্থান হওয়ার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করছে। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি আসলে একতা নিজেদের মধ্যে রেখে আসলে মোকাবেলা করে এদেরকে, এরা খুব বেশি দূর যেতে পারবে না এবং জনগণই আসলে এদেরকে প্রত্যাখ্যান করবে। এদের আসলে কোনো রাজনীতিও নেই, এরা নামকাওয়াস্তা আওয়ামী লীগ আমলে দেখা গেছে যে 2-1টা আসন পেত তাদের মায়া দয়াতে। এখনও সেরকম একটা জায়গা হয়তো ভাবতেছে যে কোনো এজেন্সি বা কারো মায়া দয়াতে হয়তো বা 1-2টা আসন দিয়ে আওয়ামী লীগের ঝান্ডা আবার গাড়তে চাওয়ার একটা চেষ্টা, এবং সেটা কোনোভাবে সাকসেসফুল হবে না। আহ্বায়ক নির্বাচন কমিশনে গিয়ে বলেছিল যে খালেদা জিয়ার অবস্থা বিবেচনা যেতে তফসিল দেওয়া হয়, এখনো কি সেই জায়গায় আপনারা রয়েছেন? খালেদা জিয়া এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
দেখেন, বেগম খালেদা জিয়ার ব্যাপারটা তো আমরা সবসময় খুব সিরিয়াসলি বলছি যে আসলে উনি যে রাজনীতিটা আমাদেরকে উপহার দিয়েছেন তার জীবদ্দশায়, এবং এখনো আসলে যে সিচুয়েশনে সেটা ঠিক আছে, মানে আপনারা পরোক্ষভাবে বলেছেন যে যাতে তফসিলি পরে দেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয় মূলত। না, আমরা সেটা বলি না, আমরা আসলে যেটা মেইনলি বোঝাতে চেয়েছি যে আসলে এই ইস্যুকে কেন্দ্র করে তো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা আসলে ঠিক নেই, এবং তাদের জোট সঙ্গীদের আপনি দুঃখ দুর্দশার কথা শুনছিলেন যে আসলে তাদের সিচুয়েশনটা এখন কীরকম যাচ্ছে, নিজেদের মধ্যে আসলে মানে বিশ্বাসহীনতার যেই জায়গাটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ভাবেন যে মানে জনগণের অবস্থা কি হতে পারে, যে দলগুলো আসলে সামান্য একটি দুটি আসন নিয়ে আসলে নিজেদের ভিতরে এরকম বনিবনা হয় না এবং একে অপরকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, সেই সমীকরণের জায়গাগুলো কি হতে পারে। এবং তার এই ফিজিক্যাল কন্ডিশনের সময় হঠাৎ করেই বিএনপি থেকে 36টি আসন ঘোষণা করা হলো, যেখানে আমার মনে হয়েছে যে হয়তোবা বেগম খালেদা জিয়ার সুস্থতার সাথে অনেক কিছু কানেক্টেড থাকতো, এবং এরকম একটা সমীকরণে হয়তোবা তাদের যারা দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে হয়তোবা তারা একটু হলেও মূল্যায়ন করতে পারত। এই সার্বিক যেই পরিস্থিতি, সেক্ষেত্রে আমার মনে হয় যে তার সুস্থতার একটা গুরুত্ব রয়েছে, তারেক রহমানের একটা গুরুত্ব রয়েছে, ফেরার একটা ব্যাপার রয়েছে, সে সব মিলিয়ে আসলে উনি। আজকে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। এটি একটি বিষয়, একই সঙ্গে হয়তো তফসিল হয়ে যাবে, দুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে, সেখানে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের বিষয়টি নিশ্চয়ই থাকবে। এই বিষয়ে আপনাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত কি, আমি সত্য জানবো। দর্শক, তার কিন্তু সাবরা ছোট্ট একটি বিরুদ্ধে ফেসবুক পরে সঙ্গে থাকুন। আমরা ছিলাম রাশেদ প্রধান, আপনার কাছে জানতে ছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, এটি একদিকে বলেছেন, আবার তফসিলের পরে আমরা যতদূর বুঝতে পারছি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবে। এক্ষেত্রে আপনাদের এই যে অ্যালায়েন্স বলি বা সমঝোতা বলি, তাদের অবস্থানটা কি হবে? আপনারা এটা আন্দোলন করছিলেন। আমরা আন্দোলন করছিলাম, এখনও আন্দোলনের মাঠেই আছি, এবং আমরা শুরু থেকেই বলছিলাম লেভেল প্লেইং ফিল্ড নাই, এখনও আমরা দেখতে পাচ্ছি না। এটার কিছু কারণ আছে। একটা হচ্ছে, আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়ে গিয়েছিল তার বড় একটা অংশ এখনও উদ্ধার হয় নাই, ভারী অস্ত্র 1300+। একই সাথে সাথে বিএনপির প্রচণ্ড আগ্রাসী মনোভাব, নিজেদের মধ্যে মারামারি, শরিকদের সাথে মারামারি, 200+ খুনের রেকর্ড বিএনপি করে ফেলেছে অলরেডি। তারা ভোট বাক্স আওয়ামী লীগের মতো লুটপাট করতে চাইবে, এবং প্রশাসনেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামীপন্থী কিছু রয়ে গেছে, এবং নতুন করে নিয়োগ সেটা বিএনপির কথা মতো হচ্ছে। সব কিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনে হবে, এটা আমরা এখনও আমাদের জায়গা থেকে বিশ্বাস করতে পারছি। অস্ত্র কি সব বিএনপির কাছে গেছে, জামাতপন্থীদের কাছে যায়নি অস্ত্র? কিসের কথা বলছেন? অস্ত্র যেগুলো লুট হয়েছে সব কি বিএনপি লুট করেছে? আমি বলেছি 1300+ অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। আমি কিন্তু একবারও বলিনি ওটা বিএনপি নিয়ে গেছে। না, আমি বলবো ওটা আবার সমান ভাগে আছে কিনা বিএনপি জামাত। সেটা সাংবাদিক হিসেবে আপনার কাজ খুঁজে বের করা, ওটা বিএনপি জামাত নিয়েছে নাকি পতিত আওয়ামী লীগের কাছে আছে, এটাও একটা প্রশ্ন হতে পারে। আর আপনার নেক্সট যে পয়েন্টটা ছিল যে জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা তো আমরা শুরু থেকেই রাজি ছিলাম না, সময়ের মধ্যে শেষ করার কিছু ব্যাপার আছে। আপনার ঐক্যমত্য কমিশনে যে সিদ্ধান্ত হলো, সেখান থেকে এই গণভোটের মাধ্যমে আপনি যেটা পাশ করবেন সেই বিষয়গুলো ওই দিন, এটা আসলে আমরা শুরু থেকেই মানা করছিলাম। মানে কোথায় গিয়ে পৌঁছাবে? তফসিল তো হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। তফসিল আসছে, তফসিলের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘোষণাও সেটাই আসতে যাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু মাইকটা নিয়ে প্রথমেই বলেছে যে ওই একই দিনে গণভোট আয়োজন করা ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। তো নির্বাচন কমিশন বুঝছে, বিএনপি বুঝতে পারছেন, এটা আমাদের দুর্ভাগ্য। হুদু ভাই, এই যে বলা হচ্ছে অস্ত্র উদ্ধার হয়নি, এখন অনেক অস্ত্র রয়েছে, তফসিল ঘোষণার পরে একটি সংঘর্ষের শঙ্কা করেন কিনা বিএনপি জামাত? উভয় দেখছি আমরা খুবই। হ্যাঁ, আমি আশা করি না বা আমি চাই না যে সংঘর্ষটা হোক, বাট শঙ্কা তো থেকেই যাচ্ছে। বিকজ রাশেদ যেটা বলেছে 1300+, আমি জানতাম 1179 না কতটি অস্ত্র উদ্ধার হয়তো 1200-এর আশপাশে আছে। জি, কাছাকাছি আছে, এবং এটা যে কারো কাছেই থাকতে পারে। আসলে সেটা বিএনপি, জামাত বা আওয়ামী লীগ, অনেকেই কারা লুট করেছে আমরা তো জানি না, সেগুলো লুট অস্ত্র উদ্ধার হয়নি। সো দের ইজ এ পসিবিলিটি, এবং সেটা একটা শঙ্কার কারণ। এবং সেইটার ফলে হবে কি, লেভেল প্লেইং ফিল্ডটা আসলেও থাকবে না,
না থাকার ফলে কারো হাতে যদি এই ধরনের ভারী অস্ত্র থাকে এবং একটা যুদ্ধাঙ্গী মনোভাব থাকে, আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার বা আঘাত করার বা ওই আগের দিকে ইয়েতে আওয়ামী জাহিলাতের ইয়াতেই চলে যায় যে ভোট কেন্দ্র দখল করব বা শক্তিটা যার যেখানে আছে, আমি বলছি না কোনো নির্দিষ্ট দলকে, হ্যাঁ, সেই মনোভাবটা যদি আমাদের থেকে যায় তাহলে এই নির্বাচনটাও যে কতটুকু গ্রহণযোগ্য হবে একদম শেষবারের মতো আসতে চাই। আপনারা একটি কথা বলেছে আপনাদের আহ্বায়ক যে একই সাথে একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করতেও পারেন আপনারা, এই যে জোট করেছে তার মানে কি এই যে যেগুলো জোট হলো এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনারা একটি দল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচনের আগে? উনি একটা অভিপ্রায় প্রকাশ করেছেন, এটা সামনের দিনে আমাদের রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আসলে যদি সেটা আসলে দাবি থাকে, জনগণ যদি সেরকম এক্সপেক্ট করে, এটা হতে পারে। এই যে আমরা যদি বলছিলাম যে সংখ্যা এটিকে আপনি সংখ্যা প্রকাশ করেন না, মনে করেন একটি একতাবদ্ধভাবে নির্বাচন হবে সবগুলো দল মিলে শেষ করবেন এটি বলে? না, মানে ডেফিনেটলি অনেক বড় সংখ্যাই কাজ করছে। কারণ আপনি যদি দেখেন গতকালকে আমরা ফুয়াদ ভাইয়ের উপর একটা হামলা হতে দেখলাম, তার আগের দিন আসমা আব্দুর রব ভাইয়ের ওয়াইফের একটা নির্বাচনী প্রচারণায় আমরা আক্রমণ হতে দেখলাম, এবং রেগুলার বেসিসে এটা কিন্তু হচ্ছে। এবং আমরা যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের বাইরে অন্য যারাই আছে না কেন তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা একদমই নেই, বরঞ্চ অস্ত্রের মহড়া আমরা দুইটি দলের ক্ষেত্রে দেখছি, এবং যেটা মোটেও ভালো কোনো বার্তা দিচ্ছে না। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো সবাই এক হয়ে কোনো ধরনের শঙ্কা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের তিনজনের সঙ্গে ধন্যবাদ কথা বলছেন, দুজনের সঙ্গে সবশেষে একটি কথা বলেছেন যে নির্বাচন